হাই এভরিওয়ান, আজকে আমরা কাবুলিওয়ালা গদ্যটির সৃজনশীল প্রশ্ন এবং এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব। কাবুলিওয়ালা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই রিডিংটি তোমরা ভালোভাবে পড়ে নিবে। এখানে দেওয়া শব্দার্থগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। এগুলো থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে এবং ক নাম্বার যে প্রশ্নটা সৃজনশীলের ওইটাতেও প্রশ্ন আসতে পারে, তাই তোমরা এটি ভালোভাবে পড়ে নিবে। তারপর এখানে দেয়া পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি, এটা ভালোভাবে পড়লে তোমরা সহজেই বুঝতে পারবে যে গদ্যটাতে কি বলা হয়েছে, এটা তোমরা সহজেই বুঝতে পারবে। তো অবশ্যই এটাও ভালোভাবে পড়বে। আমি তোমাদের এটা পড়ে দিচ্ছি। পাঠের উদ্দেশ্য: বাংলা ভাষা সাধুরীতির সাহিত্য পাঠে অনুপ্রাণিত করা। পাঠ পরিচিতি: ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ, আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশে যে সময়ের বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন, পিতা সবসময় তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন চিরন্তন রূপে উন্মোচিত করেছেন। এখানে লেখক পরিচিতিটা দেয়া রয়েছে, তো এটা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে। এটা থেকে এমসিকিউ এবং ক নম্বর সৃজনশীল প্রশ্নটাই আসতে পারে। এখানে একটা কর্ম অনুশীলন দেওয়া রয়েছে। এখন আমরা এই কর্ম অনুশীলনের 3টা প্রশ্নের উত্তর দেখে নিব। এখানে সাধুরীতিতে লেখা 10টি গল্পের তালিকা দেয়া আছে। দুই ভাই, লালু ও ভাবু, মুসলমানের গল্প, ঘরে বাইরে, রামের সুমতি, বুড়ো আংলা, তারপর সেই দিনগুলো, দেবদাস, ছুটি এবং মেঘের কুলে রোদ হেসেছে। এখানে রোদ হবে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তো এগুলা কে লিখেছে গল্পগুলা, কবির নামও কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে। তারপর খ নম্বরে কি বলা হয়েছে, পাঠ্য বইয়ের একটি করে সাধু চলিত রীতির গদ্য অবলম্বনে রীতি দুটোর 5টি পার্থক্য বের করো। এটা দলীয় কাজ, এটা দলগতভাবে করতে হবে। তো চলো এখন আমরা এটার অ্যান্সারটা দেখে নিই। এখানে সাধু রীতিতে গল্প হলো কাবিলিওয়ালা আর চলিত রীতিতে গল্প হলো পাখি। সাধু রীতি শব্দের শেষে সর্বদা আ, হইয়া, কহিল ইত্যাদি ব্যবহৃত হয়। চলিত রীতিতে শব্দের শেষে এ, হয়ে, বলল ইত্যাদি ব্যবহৃত হয়। বাক্যগুলো দীর্ঘ অলঙ্কার সমৃদ্ধ, বাক্যগুলো সংক্ষিপ্ত ও সহজ, ব্যাকরণ মেনে লেখা হয়, প্রাত্যহিক কথোপকথনের রীতি অনুসরণ করা হয়, প্রাচীন বা প্রথাগত রচনাশৈলী এতে বেশি, আধুনিক ভাষা ব্যবহার বেশি, গুরুগম্ভীর সাহিত্যকৃতি, হালকা ও সহজ বুদ্ধ রচনা। তারপর গ নাম্বারটা দেখো, সাধু রীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর করো। মানে সাধু রীতিতে লেখা একটা অনুচ্ছেদকে চলিত রীতিতে রূপান্তর করতে হবে। তো আমরা এখন এটার অ্যান্সারটা দেখে নিব। তাহলে আমরা গ নাম্বার উত্তরটাও দেখে নিই। সাধু রীতির একটি অনুচ্ছেদ চলিত রীতিতে রূপান্তর। এই অনুচ্ছেদটা সাধু রীতিতে লেখা। একদিন আমি গঙ্গার ধারে বসিয়া একটি নৌকা দেখিতেছিলাম। নৌকাটি ধীরে ধীরে বহি যাইতেছিল। তাহার উপর বসিয়া কয়েকজন মাঝি গান গাহিতেছিল। নদীর দৃশ্যটি এত মনোরম যে আমার মন তাহাতে বিভোর হইয়া গিয়েছিল। এটা সাধু রীতিতে লেখা অনুচ্ছেদ। তো আমরা এই অনুচ্ছেদটাকে চলিত রীতিতে রূপান্তর করব। একদিন আমি গঙ্গার ধারে বসে একটা নৌকা দেখছিলাম। নৌকাটি ধীরে ধীরে ভেসে যাচ্ছিল। তাতে বসে কয়েকজন মাঝি গান গাইছিল। নদীর দৃশ্যটি এত সুন্দর ছিল যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো সাধু রীতির একটা অনুচ্ছেদকে চলিত রীতিতে রূপান্তর করা হলো। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখব। কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটিকে রহমত, রামদয়াল, মিনির মা নাকি মিনির বাবা? তো সঠিক উত্তরটি হবে মিনির মা। মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কারণ রহমতকে কারাগারে যেতে দেখে। তারপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকটি পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। ফাতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায়ই একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয়ে পালিয়ে যায়। কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। এখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসায় তৈরি খাবার নিয়ে আসেন। কখনো তার দেখা না পেলে খুব চিন্তিত হয়ে ওঠেন। তো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের ফাতেমা চৌধুরীর সাথে কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রে মিল আছে? রহমত। উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? 1 ও 2, সন্তান বাৎসল্য এবং সহমর্মিতা। তো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। তো আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকটা পরে এই 4টা প্রশ্নে আমাদের উত্তর দিতে হবে। উদ্দীপক 1, নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাববন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বুঝান, বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে
সামাদ মেয়েও তো একদিনে তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক 2, 12 বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মেয়ে ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, সাহেব, আবিরের বাবার জন্য আমার সব রক্ত নেন, আমার নিজের ছেলেরা হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচবো না। তো এই উদ্দীপকের আলোকে এই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন, কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? আমি তো সওদা করতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের সামাদ মিয়ার জন্য কাবুলিওয়ালা গল্পের মূল ভাব কি ধারণ করে আছে বিশ্লেষণ করো। তো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই। আচ্ছা, আমাদের ক নম্বর প্রশ্নটা ছিল কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? কাবুলিওয়ালার মলিন কাগজটিতে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। আমাদের খ নম্বর প্রশ্নটা কি ছিল? আমি তো সওদা করতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। আমি সওদা করতে আসি না বক্তব্যটি কাবুলিওয়ালা অর্থাৎ গল্পের বর্ণিত রহমত। মিনিকে রহমত নিজ কন্যার মতোই স্নেহ করত, তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু আঙ্গুর, কিশমিশ এবং বাদাম এনেছিল। মিনির বাবা সেগুলো মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে বলে, মিনির কাছে সে সওদা করতে আসে না, আসে স্নেহের টানে। কারণ কাবুলিওয়ালার মিনিকে দেখার মাধ্যমে দেশে থাকা তার মেয়েকে স্মরণ করে। তারপর গ নম্বর প্রশ্ন। তো গ নম্বর প্রশ্নে কি বলা ছিল? উদ্দীপকের 1 অংশে কাবুলিওয়ালা গল্পে কোন দিকটি প্রকাশ পেয়েছে? উদ্দীপকের 1 অংশে কাবুলিওয়ালা গল্পে মিনির মায়ের শঙ্কা এবং অপরিচিত মানুষের প্রতি অবিশ্বাসের দিকটি প্রকাশ পেয়েছে। কাবুলিওয়ালা গল্পে মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নৃশংস ছিলেন না। কাবুলিওয়ালার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি মিনির বাবাকে অনুরোধ করেছিলেন। তেমনি উদ্দীপকের দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাববন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বুঝান, বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মেয়েও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। উদ্দীপক কাবুলিওয়ালা গল্প এটি দেখায় যে অপরিচিত বা ভিন্ন পরিবেশে মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করতে পরিবারগুলো দ্বিধাগ্রস্ত হয়। এমন আচরণে মায়েদের সন্তান রক্ষার স্বাভাবিক প্রবৃত্তি ফুটে ওঠে। তারপর ঘ নম্বর প্রশ্নে কি বলা ছিল? উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাব কি ধারণ করে আছে বিশ্লেষণ করো। উদ্দীপকের সামাদ মিয়া চরিত্রটি কাবুলিওয়ালা গল্পের মূল ভাব কি ধারণ করে আছে? মন্তব্যটি যথার্থ। সন্তানের প্রতি ভালোবাসা, মমত্ববোধ প্রতিটি পিতামাতার হৃদয়ের গভীরে নিহিত থাকে। এই ভালোবাসা শুধু নিজের সন্তানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বিভিন্ন পরিস্থিতিতে অন্যের সন্তানের প্রতিও স্নেহ মমতা প্রকাশ পায়। অনেক সময় পিতামাতা নিজের সন্তানকে হারিয়ে অন্যের সন্তানের মাঝে তাদের হারানো সন্তানের প্রতিচ্ছবি খুঁজে ফেরেন। কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালা তার ছোট্ট মেয়ের কাছ থেকে দূরে থাকায় মিনির মাঝেই তার মেয়েকে খুঁজে পায়। মিনিকে তাই নিজ সন্তানের মতোই ভালোবাসে, হাসি ঠাট্টা করে। এমনকি সে দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পেয়ে মিনিকে দেখতে আসে এবং তার জন্য বাদাম, কিশমিশ, আঙ্গুর নিয়ে আসে। উদ্দীপকের সামাদ মিয়া মালিকের ছেলে আবিরকে নিজ সন্তানের মতোই স্নেহ করে। আবিরের দুর্ঘটনার খবর শুনে পাগলের মতো ছুটে আসে এবং আবিরের রক্তের প্রয়োজন হলে সে নিজের শরীরের সব রক্ত দিয়ে হলেও আবিরকে বাঁচাতে চায়। কাবুলিওয়ালা মিনির প্রতি প্রেম যেমন এক পিতার পিতৃ স্নেহের প্রতীক, উদ্দীপকের সামাদ মিয়ার আবিরের প্রতি ভালোবাসা তেমনি গভীর এবং নিঃস্বার্থ। এভাবেই তিনি কাবুলিওয়ালা গল্পের মূল বার্তাকে জীবন্ত করে তোলেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লখার 21 আবু বকর সিদ্দিক এটা নিয়ে আলোচনা করব। এটা যে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নের যে কাজগুলো দেওয়া আছে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো। ধন্যবাদ সবাই।